ছেলে ও মেয়েরা তোমরা কি জানো সিরাজগঞ্জের ভাষায় ছেলে এবং মেয়েদেরকে কি বলা হয় জানো? সিরাজগঞ্জের ভাষায় ছেলে এবং মেয়েদেরকে বলা হয় গেদা ও গেদি। ঠিক আছে, তো গেদা ও গেদিরা আজকে আমি তোমাদের যে জিনিসটা শিখাবো এটা হলো গ্রিনের উপপাদ্য। তো গ্রিনের নামটাও ছোট, এর মনটাও ছোট, এর উপপাদ্যটাও অনেক ছোট। ঠিক আছে, আর আমরা যে উপপাদ্যই পড়ি না কেন দেখবে উপপাদ্যের শুরুতে কিছু ঐতিহাসিক ভাষণ লেখা থাকে, মানে বর্ণনার কথা বলতেছি আর কি। তো এই গ্রিনের উপপাদ্যের ক্ষেত্রে আমাদের কিছু বর্ণনা মুখস্থ করা লাগবে আর কি, মানে ঐতিহাসিক ভাষণ আর কি। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে মনে রাখতে পারি আর কি, দেখো তো। তাহলে বর্ণনা, তো বর্ণনার শুরুতেই আমরা একটা সমতল বিবেচনা করে নিব আর কি। এটাকে বলা হয় সমতল, কিন্তু আমরা পরিচিত হলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আর কি। তাহলে ধরো কথার কথা, এটা হলো আমাদের এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ কিন্তু বাংলায় বলা হয় হলো কি সমতল। আর এখানে একটা ঘোড়ার ডিমের মতো একটা জায়গা ছিল আর কি। ঠিক আছে, তাহলে কি বললাম? জায়গা। জায়গা এই শব্দটা একটু ভালোভাবে মনে রেখো আর কি, জায়গা। অথবা এটাকে বলা হয় এলাকা। বইয়ে এলাকায় বেশি লেখা হয়, তবে এখানে আর একটা গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করছে, অথবা অঞ্চলও বলতে পারো আর কি। এই চারটা শব্দের যে কোনো একটা লিখলেই হবে আর কি। বইয়ে যে শব্দটা ব্যবহার করছে এটা হচ্ছে আবদ্ধ কি আমাদের ক্ষেত্র। তো এই এলাকার ইংলিশ শব্দ হলো রিজন। ঠিক আছে, রিজনের প্রথম অক্ষর হলো আর, যার কারণে এই আবদ্ধ জায়গা বা এলাকা বা অঞ্চলকে সাধারণত কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে প্রকাশ করা হয়। তোমাদের বইয়ে আরই দিছে। আর এই জায়গাটা যে গঠিত হয়েছে এটা একটা বক্ররেখা দ্বারা হয়েছে। দেখো এই যে একটা কি আমাদের বক্ররেখা, আর এই বক্ররেখা তোমাদের বইয়ের নাম দিছে, এটা আমাদের কি সি, কি আমাদের বক্ররেখা, মানে বক্ররেখার নামটা হলো সি, কার্ভ। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এই কথাটাই লিখবো। ধরি এক্স এবং ওয়াই সমতলে আর একটি আবদ্ধ জায়গা অথবা এলাকা, বা বই লেখছিল আবদ্ধ কি ক্ষেত্র, যা একটি সরল বক্ররেখা সি দ্বারা কি আমাদের আবদ্ধ। তাহলে আমি এই বাক্যটা প্রথমে আমি এই ভাষণের মধ্যে লিখি আর কি, সি দ্বারা আবদ্ধ। দেখো তোমাদের যে কথাটা বলছি সেই কথাটাই শুধু আমি কি করছি, লেখছি। তাহলে এক্স ওয়াই সমতলে আর একটি আবদ্ধ, দেখো আবদ্ধ ক্ষেত্র লেখছে, তুমি এখানে অঞ্চল লিখতে পারো, এলাকা লিখতে পারো, তোমার যেটা মনে থাকে ওইটাই লিখবে আর কি। যা একটি সরল বক্ররেখা সি দ্বারা কি আমাদের আবদ্ধ, মানে বদ্ধ। এখন এই যে বক্ররেখাটা আছে না, এই বক্ররেখাটা এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে সর্বাধিক মানে সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করবে আর কি। দুইটার বেশিও হবে না, কমও হবে না। তাহলে আবদ্ধ বক্ররেখা অক্ষদ্বয়কে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে? দুইটা বিন্দুতে ছেদ করে। তাহলে এইভাবে তোমাদের বইয়ে লেখছে, এইভাবেই লেখো। এই যে এটা হলো ওয়াই অক্ষ বরাবর ছেদ করলো, এবং কি এক্স অক্ষ বরাবর কি করলো আমাদের ছেদ করলো। তাহলে দুইটা বিন্দু, এই একটা বিন্দু, একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, আমরা নাম দিই। তাহলে এটা কি বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে এই যে আমরা এক্স সমান কি দিলাম? এ দিলাম। তাই আমাদের এক্স সমান এ বিন্দু, আর এটা দিলাম এক্স সমান কি বিন্দু আমাদের? বি বিন্দু। তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই সমান, যেহেতু এ বি ব্যবহার হয়ে গেছে, এ বির পরে কি আসে? সি। এখানে সি দিলাম, এবং ওয়াই সমান এখানে কি দিলাম? ডি দিলাম। তাহলে এই কথাটাও আমি লিখে নিই, যেখানে অক্ষের সমান্তরাল সরলরেখা সি কে সর্বাধিক কয়টি বিন্দুতে মানে ছেদ করে? দুইটি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো আমি যা যা বলেছি তাই লিখছি আর কি। তাহলে মনে করি বা ধরি এক্স এবং ওয়াই আমাদের কি একটা সমতল, যেখানে আর একটি কি আবদ্ধ ক্ষেত্র, যা একটি সরল বক্ররেখা এই যে সি, সি দ্বারা কি আবদ্ধ, যেখানে অক্ষের সমান্তরাল সরলরেখা, অক্ষের সমান্তরাল সরলরেখা সর্বাধিক সি কে কয়টি বিন্দুতে ছেদ করে? দুইটি বিন্দুতে ছেদ করে। তোমাদের দেখালাম অক্ষকে এক্স অক্ষ বরাবর দুইটি এবং ওয়াই অক্ষ বরাবর কি দুইটি বিন্দুতে ছেদ করে। এখন আসো মেইন পয়েন্টে। এখন এই আবদ্ধ জায়গা বা অঞ্চল বা আবদ্ধ ক্ষেত্রে যদি আমাদের দুইটা ফাংশন কাজ করে আর কি। ঠিক আছে, দুইটা ফাংশন তোমাদের বইয়ে পি ধরা হয়েছে আর কি। পি আমাদের এক্স এবং ওয়াইরই ফাংশন হবে, এবং কিউ হলো এক্স এবং কিসের ফাংশন হবে? ওয়াইরই ফাংশন হবে। তাহলে আবদ্ধ জায়গা বা অঞ্চলে বা ক্ষেত্রে যদি দুইটা ফাংশন কাজ করে, এবং এই দুইটা ফাংশন যদি তিনটা শর্ত মেনে চলে। প্রথম শর্তটা হলো সংজ্ঞায়িত হতে হবে আর কি। সংজ্ঞায়িত, তোমরা জানো সংজ্ঞায়িত এবং অসংজ্ঞায়িত। সংজ্ঞায়িত বলতে এই ফাংশনের মান থাকা লাগবে, মান অবশ্যই থাকা লাগবে। কোনো কারণে যদি ধরো 1/0 আসলো কোনো একটা ফাংশনে, এটা কি হয়ে যাবে বলো? অসীম হয়ে যায়। অসীম কি কোনো ফাংশনের মান হতে পারে বলো? না, তাহলে এটা তো অসংজ্ঞায়িত আকার হয়ে যায়। তেমনি এই দুইটা ফাংশন কখনোই অসংজ্ঞায়িত আকার হবে না, সবসময় কি হবে? সংজ্ঞায়িত হবে আর কি। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ লেখা আছে আমাদের অবিচ্ছিন্ন। আর এই শব্দটা যে আমি কত জায়গায় আলোচনা করছি, মানে হিসাব ছাড়া আর কি। অবিচ্ছিন্ন মানে হলো মসৃণ। ঠিক আছে, কোনো জায়গায় ধরো ছিদ্র বা কাটাছেঁড়া এগুলো নাই। ফাংশনটা হবে মসৃণ, মানে এরকম সোজা।
ফাংশনটা কি এভাবে গেছে দেখো তো, প্রথমে এভাবে গেল, তারপর 10 মিনিট বিরতি নিয়ে তারপরে এভাবে গেল, এভাবে কিন্তু যায় নাই। মানে ছিদ্র কাটাছেঁড়া এভাবে থাকা যাবে না, মানে মসৃণ থাকা লাগবে। নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ আর কি, এটাকে বলা হয় আংশিক অন্তরক সহগ আর কি। আমি শুধু অন্তরক সহগটা লিখে দিই, অন্তরক সহগ। অন্তরক সহগের হলো মেইন কথাটা হচ্ছে এই দুটা ফাংশনকে অন্তরীকরণ করা যাবে, ঠিক আছে, আংশিক অন্তরীকরণ করা যাবে। আর আংশিক জিনিসটা ডেল দ্বারা প্রকাশ করা হয়, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই ইত্যাদি ইত্যাদিভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ এই শব্দটার মানে হচ্ছে এই দুটা ফাংশনকে অন্তরীকরণ করা যাবে, ঠিক আছে। তাই মেইন কথাটা আমি আবারও বলি যে আবদ্ধ যে আমাদের ক্ষেত্র ছিল বা অঞ্চল ছিল বা এলাকা ছিল, এর ভিতরে বা এর উপরে যদি আমাদের দুইটা ফাংশন কাজ করে, পি একটা ফাংশন, কিউ একটা ফাংশন, এবং এই ফাংশন দুইটা যদি আমাদের 3টা শর্ত মেনে চলে, একটা হলো সংজ্ঞায়িত হয়, অবিচ্ছিন্ন হয় এবং অবিচ্ছিন্ন অন্তরক সহগ যদি বিদ্যমান থাকে, তাহলেই এই আমাদের গ্রিনের উপপাদ্যটা এই দুইটা ফাংশনের জন্য লেখা যাবে আর কি। তাহলে গ্রিনের উপপাদ্য সূত্রটা কেমন? সূত্রটা হলো এরকম, ধরো ক্লোজ ইন্টিগ্রালে যেখানে সি দেওয়া লাগে, তাহলে ক্লোজ জিনিসটা কি? আমরা তো আজীবন পড়ি ইন্টিগ্রেশন শুধু এরকম, যখন এখানে যে এরকম বৃত্তের মতো চিহ্ন দেব তখন মনে রাখা লাগবে যে আমরা যার জন্য ইন্টিগ্রেশন মানে ক্ষেত্রফল নির্ণয় করা বোঝানো হয়, যার জন্য ক্ষেত্রফল নির্ণয় করতেছি ওই জিনিসটা কোনো বদ্ধ জিনিস ছিল, ঠিক আছে। এরকম বদ্ধ জিনিসের আমরা কি করতেছি? ক্ষেত্রফল। যখন এরকম বদ্ধ জিনিসের কোনো ক্ষেত্রফল নির্ণয় করা হয় তখন এখানে ক্লোজ দিতে হয়, মানে এরকম বৃত্তের মতো দিতে হয়, আর এখানে সি লিখতে হয়। সি মানে ক্লোজ, ক্লোজ মানে বন্ধ বা তুমি বদ্ধ বলতে পারো আর কি, এরকম। তাহলে ফাংশন কি? পি ফাংশন আর কি ফাংশন? কিউ ফাংশন, চলক হলো এক্স এবং ওয়াই। তাহলে পি ডি কত? এক্স, কিউ ডি কত? ওয়াই, সমান এই যেখানে ডাবল ইন্টিগ্রাল, এখানে হবে হলো এরিয়া আর অঞ্চল, ঠিক আছে। তারপরে কিউটা পরে হয়, কিন্তু ছোটো লেখার সময় ডাইনে হলো কিউটাই আগে হয়, এটা একটু মনে রাখা লাগবে। ডেল কিউ বাই কত? ডেল এক্স বিয়োগ ডেল পি বাই কত? ডেল তোমার ওয়াই। আর হচ্ছে এই যে ইন্টিগ্রেশন থাকলে তোমরা জানো অবশ্যই অপারেটর আসে, তাই না? তাহলে অপারেটর কি আসবে? যেহেতু আমাদের এক্স এবং ওয়াই আছে, যার কারণে এখানে অপারেটর আসবে হলো ডিএক্স আর কত? ডিওয়াই। দেখা যাচ্ছে কি? তোমরা একটু ভালো করে লিখে নিও আর কি। পাশে হবে হলো ডিএক্স আর কত? ডিওয়াই। এটাই হলো আমাদের কি গ্রিনের উপপাদ্য আর কি। তোমরা বই দেখলে আরও খুবই ভালোভাবে বুঝবে আর কি। তো বর্ণনার মধ্যে কখনোই এই সূত্রটা তোমাদের ভুল করা যাবে না আর কি, সঠিকভাবে সূত্রটা লিখতে হবে। কারণ তুমি যদি বর্ণনার মধ্যে যদি এই গ্রিনের তুমি সূত্রটা যদি ভুল করে লেখো, তাহলে স্যার বুঝবে তুমি যে প্রমাণ কী করছো আমার জানা আছে, ঠিক আছে। যার কারণে কখনোই বর্ণনার ভিতরে তুমি গ্রিনের সূত্রটা সবসময় সঠিক করে লিখবে আর কি। এভাবে মনে রাখতে পারো একটু, আমি একটু বলি আর কি। ধরো ক্লোজ ইন্টিগ্রাল সি, ধরো পি মানে হলো প্রিন্স, ঠিক আছে, প্রিন্স, আর কিউ মানে হলো কুইন। এরা মনে করো যে খুব রোমান্টিক একটা কাপল, ঠিক আছে, ট্রেনে করে একটা জার্নি করতেছিল আর কি। যে প্রিন্স বসে আগে আর কুইন বসে পরে, এটা কি মেনে নেওয়া যায় বলো? এটা কিন্তু মেনে নেওয়া যায় না, কারণ বাংলায় একটা কথা আছে লেডিস ফার্স্ট, ঠিক আছে। লেডিস বলতে এখানে মেয়ে মানুষকে বোঝানো হয় আর কি, আর মেয়ে মানুষ বলতে কুইন, ঠিক আছে। যার কারণে তারা সংশোধন হয়ে কুইনই আগে বসবে, প্রিন্সই পরে বসবে, ঠিক আছে। কিন্তু আগে ছিল প্রিন্স আগে কুইন পরে, কিন্তু সংশোধন হয়ে মানে কুইনটাই আগে আসবে আর কি। তাহলে ডেল কুইন, ডেল কত? এক্স, ডেল প্রিন্স, ডেল কত? ওয়াই, আর অপারেটর তো অবশ্যই দিতে হবে, নাহলে ভুল যাবে, ডিএক্স এবং কত? ডিওয়াই। এটাই ছিল আমাদের কি গ্রিনের ঐতিহাসিক ভাষণ, ঠিক আছে। যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বইলো, আমি অবশ্যই ওই জায়গায় একটু বলে দেওয়ার চেষ্টা করবো আর কি। দেখো এখন প্রমাণটা দেখো, প্রমাণটা খুবই সহজ আর কি। আচ্ছা, তাহলে দেখো গ্রিনের উপপাদ্যর বর্ণনা আমি যেভাবে লিখছি এভাবে লিখলেও হবে, বা তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে ওইভাবে লিখলেও হবে, তুমি এক জায়গায় থেকে পড়লেই হইলো, ঠিক আছে। তোমার কাছে যেটা সহজ মনে হয় ওইটাই তুমি পড়বে আর কি। তাহলে এগুলো নিয়ে তো আমি অনেক কথা বললাম, এগুলো নিয়ে আমি আর কথা বললাম না আর কি। এখন আমরা প্রমাণে চলে যাই আর কি, ঠিক আছে। তো প্রমাণে তুমি এই কথাটা একটু লিখে নিও আর কি। এই কথাটা না লিখলেও হবে আর কি, তবে লেখাই ভালো। সরাসরি তুমি যদি লিখতে ধরি আর কে নিম্নলিখিত 2 আকারে প্রকাশ করা যায় আর কি, এই কথাটা লিখলেও হবে, বা এই কথাটা লিখলে ভালো হয়, না লিখলেও চলে আর কি। আর কি আবদ্ধকারী বক্ররেখা সি যা অক্ষের সমান্তরাল সরলরেখা সিকে সর্বাধিক 2টি বিন্দুতে কি করে? ছেদ করে, অনেকটা বর্ণনার মতোই আর কি। দেখো তারপরে আমাদের যে জিনিসগুলো জানা লাগবে আর কি, আমাদের একটু 1400 বছর আগে ফিরে যাওয়া লাগবে আর কি। তো আমাদের কী জিনিসগুলো জানা লাগবে আর কি, এই জিনিসগুলো আমি অনেকবার আলোচনা করেছি, যারা তোমরা গণিত ডিপার্টমেন্টে পড়ো তোমরা
হয়তো দেখছো আর কি। ফাংশন আর এখানে dx আর কত dy। দেখো ডাবল ইন্টিগ্রেশন যুক্ত ফাংশনে অপারেটর, এগুলাকে বলা হয় অপারেটর। অপারেটর থাকে কয়টা? দুইটা। তাহলে ডাবল ইন্টিগ্রেশন যদি ট্রিপল ইন্টিগ্রেশন থাকতো, মানে তিনটা থাকতো, তাহলে এখানে আর একটা অপারেটর আসতো। এটা হলো প্রথম কথা মনে রাখবে, যে ডাবল ইন্টিগ্রেশন থাকলে বারে অপারেটর আসে দুইটা, এবং সম্পর্ক হলো এরকম সম্পর্ক হয়, এই প্রথম অপারেটরের সাথে এই প্রথম ইন্টিগ্রেশন চিহ্ন, এবং এই দ্বিতীয় অপারেটরের সাথে এই দ্বিতীয় কি আমাদের ইন্টিগ্রেশনের কি চিহ্ন। এখান থেকে এই দুইটা কথা মনে রাখবে আর কি। দ্বিতীয় কথা হলো, এই ডাবল ইন্টিগ্রেশন যুক্ত ফাংশনকে কখনোই একবারে সমাধান করা যায় না, আমাদের ভেঙে ভেঙে সমাধান করা লাগে। তো কীভাবে ভেঙে ভেঙে সমাধান করা লাগে? এই বাইরে যে ইন্টিগ্রেশন চিহ্ন আছে ওইটা ওরকমই থাকে, আর যে ভিতরেরটা আছে ওই ভিতরেরটাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে আটকাইতে হয়। এই যে থার্ড ব্র্যাকেট চিহ্ন দিলাম, তারপরে আমাদের এখানে যদি ফাংশন থাকবে, ফাংশনটা এক্স চলকের থাকলে আমরা অপারেটর নিব এক্স এর, ফাংশনটা ওয়াই চলকের থাকলে আমরা অপারেটর নিব কি ওয়াই এর। তোমরা দেখলেই বুঝবে আর কি। তাহলে ধরো কথার কথা আমি এক্সটাই নিলাম আর কি, যেহেতু ভিতরেরটা নিছি, ভিতরেরটা সম্পর্ক কত এক্স এর, আর বাইরেরটা কত আছে ডি কত ওয়াই। তাহলে এই কথাটাও মনে রাখা লাগবে যে ডাবল ইন্টিগ্রেশন যুক্ত ফাংশনকে কখনোই একবারে ইন্টিগ্রেশন করে সমাধান করা যায় না, এটাকে আমাদের এইভাবে ফরম্যাটে সাজগোজ করে নিয়ে তারপরে কি করতে হয়? সমাধান করা লাগে। 3 নাম্বারটা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যা গ্রিনের সাথে সম্পর্কযুক্ত আর কি। এটা একটু ভালোভাবে দেখবে আর কি। dx কত dy। তো তোমাদের যে কথাটা বললাম যে এই ভিতরে একটা হলো এই যে কাছাকাছি সম্পর্ক আর কি, এটার সাথে কি এটা, তারপরে এটার সাথে কি আমাদের এটা সম্পর্কিত আর কি। আর তোমরা এই কথাটাও জানো আর কি, যে ইন্টিগ্রেশনে সীমার মান থাকে, যেখানে নিম্ন সীমা আর এখানে ঊর্ধ্ব সীমা বা লোয়ার লিমিট অথবা কি থাকে আপার লিমিট থাকে আর কি। এই যে মনে রাখবে, যখন এরকম ডাবল ইন্টিগ্রেশন চিহ্ন থাকে তখন এই যে ভিতরের ইন্টিগ্রেশনের সীমার মানটা পরিবর্তনশীল চলকের মাধ্যমে ধরতে হয়, পরিবর্তনশীল চলকের মাধ্যমে ধরতে হয়। তাহলে ভিতরের ইন্টিগ্রেশনটা পরিবর্তনশীল চলকের মাধ্যমে ধরতে হয়, আর বাইরেরটা হলো স্থির বা ধ্রুবক স্থির চলকের মাধ্যমে কি করতে হয়? ধরতে হয় আর কি চলক। তাহলে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখা লাগবে আর কি। তাহলে ডাবল ইন্টিগ্রেশনে যুক্ত ফাংশনে তোমার ভিতরের লিমিটটা পরিবর্তনশীল চলকের মাধ্যমে ধরতে হয়, আর বাইরে যে ইন্টিগ্রেশন চিহ্ন থাকে ওইটাকে স্থির চলকের মাধ্যমে কি ধরতে হয়। এবার গ্রিনের ক্ষেত্রে, গ্রিনের উপপাদ্যের ক্ষেত্রে আমাদের পি একটা ফাংশন আছিল, কিউ একটা ফাংশন আছিল, এই দুইটা ফাংশনই কোন কোন চলকের উপর নির্ভরশীল ছিল? আমরা কিন্তু বর্ণনার মধ্যে লিখছিলাম যে এক্স চলক আর কি চলক ছিল? ওয়াই চলকের উপর নির্ভরশীল ছিল। তাহলে এখানে কিন্তু বলা যায় যে যখন আমরা এক্স চলককে স্থির রাখবো তাহলে পরিবর্তনটা হবে হলো ওয়াই চলকের, ঠিক আছে? এটা কিন্তু বলা যায়। যখন আমি এক্স চলককে স্থির রাখবো তখন আর একটা তো পরিবর্তন হবে, নিয়মের কথা। আবার এই কথাটাও কিন্তু বলা যায়, যখন আমরা ওয়াই চলকটাকে স্থির রাখবো তখন পরিবর্তনটা কি হবে বলো? এক্স চলকের। এটা কিন্তু বুঝতে হবে যে প্রথমেরটা হলো স্থির, এই যদি এক্স স্থির থাকে তাহলে পরিবর্তন হয় হলো ওয়াইয়ের, আর যখন ওয়াইটা স্থির থাকে তখন পরিবর্তনটা হয় কিসের? এক্সের। এবার আসো চিত্রবিলে লক্ষ্য করো, তো আমাদের গ্রিনের উপপাদ্য এখানে একটা আলুর মতো একটা জায়গা ছিল, বা ঘোড়ার ডিম বলতে পারো আর কি। তো এরকম একটা ছিল আর কি। তাহলে এখানে এক্স সমান এ বিন্দু ছিল, এক্স সমান কত বি বিন্দু ছিল আর কি। তাহলে এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা অঞ্চলটা হলো আর এই বরাবর ঘুরতেছিল আর কি। এটা ওয়াই সমান সি আর ওয়াই সমান কত ডি। তাহলে এক্স যখন স্থির তাহলে এক্স অক্ষ বরাবর ধরা লাগবো, তাহলে এই বিন্দু আর এই বিন্দুটা তো স্থির, তাহলে এক্স সমান এ আর কি বি হলো আমার স্থির, তাহলে এ আর বি আমাদের কি স্থির। তাহলে পরিবর্তনশীল হইতেছে কোনটা বলো? যখন এক্স স্থির তখন এটা তো এমনি বলা যায় ওয়াই লিখেই দিছি, তারপরেও তুমি চিত্র দেখো এই দুটো তখন স্থির, তখন পরিবর্তনটা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, তাই না? তাহলে এই ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনটা তোমাদের বইয়ের লেখক এই যে এখান থেকে এইটুক পর্যন্ত এই যে F1 কত এক্স ধরেছে, আর এই পরিবর্তনটা ধরছে হলো F2 কত এক্স, যা তোমার চিত্রের মধ্যে লেখে নাই আর কি। তাহলে পরিবর্তনের মানটা এখানে লিখি আর কি, F1 কত আমাদের এক্স আর F2 কত আমাদের এক্স। অনুরূপভাবে যখন আমরা এই বরাবর নিব ওয়াই অক্ষ বরাবর নিব তখন হলো ওয়াই হলো স্থির বলতে সি হতে কি ডি, সি হতে কত ডি, আর এই বরাবর তোমার ফাংশনটা ধরা হয়েছে হলো G1 কত ওয়াই আর G2 কত আমাদের ওয়াই। তাহলে এখানে লেখা লাগবো G1 কত ওয়াই আর G2 কত আমাদের ওয়াই। তাহলে এই দুইটা আমাদের এই সীমার মান লাগবে আর কি।
ঠিক আছে, গ্রিনের উপপাদ্যের ক্ষেত্রে এই দুইটা সীমার মান খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা বুঝতে হবে। যখন এক্স স্থির তখন পরিবর্তনটা হলো ওয়াই, লেখক পরিবর্তনের মানটা f1 x দ্বারা প্রকাশ করা হয়েছে। যখন আমরা ওয়াই চলকটা স্থির রাখলাম তখন ওয়াইয়ের মানটা সি থেকে ডি পর্যন্ত স্থির, যখন ওয়াই স্থির তখন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে কি আমাদের এক্স চলকটা। ঠিক আছে, তাহলে আমি এই দুইটা কিন্তু ব্যবধি লিখবো আর কি, ব্যবধি বলতে সীমার মান বোঝানো হচ্ছে আর কি। তাহলে আমি লিখি আর কি, তাহলে আর কে নিম্নলিখিত দুই আকারে প্রকাশ করা যায়। এক, তোমরা দেখলা যে এ গ্রেটার দ্যান ইকুয়াল এক্সটা যখন স্থির হয় তখন হলো ওয়াই চলকটা পরিবর্তন হয়। এখন আমরা কি করব, এই দুইটা সত্যের জন্য দুইটা মান বের করব, তাহলেই হয়ে যাবে। আমরা কিভাবে মানগুলা বের করব, এর জন্য আমাদের আবার একটু 1400 বছর অতীতে ফিরে যাওয়া লাগবে আর কি। তো আমাদের গ্রিনের উপপাদ্যটা কেমন ছিল, যে ক্লোজ ইন্টিগ্রাল তোমার পি ডি এক্স কিউ ডি ওয়াই, তারপরে এই পাশে হলো ডাবল ইন্টিগ্রাল আর ডেল কিউ ডেল এক্স ডেল পি ডেল ওয়াই ডি এক্স ডি ওয়াই। দেখো তো এটা গুণন দাও তো, তাহলে আসে পরে দেয়া এটাকে গুণন দাও, আসে মানে এটাতে এটাকে গুণন, এটা এবং এটাতে এটাকে গুণন আর কি। তাহলে ইন্টিগ্রেশন কত, আর ডেল কিউ বাই ডেল এক্স ডি এক্স ডি ওয়াই, ডাবল ইন্টিগ্রেশন আর ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স আর কত ডিওয়াই। তোমাদের বইয়ে লেখক যে কাজটা করছে আর কি, মানে এই প্রমাণটা এই যে এরকম ডাইন পাশ সমান বাম পাশ প্রমাণ করছে, ডাইন পাশ সমান কি প্রমাণ করছে, বাম পাশ। তারপর তোমাদের লেখক এই যে এই মানটা আগে বের করছে আর কি, এটাকে বলা হয়েছে প্রথম অংশ আর এটাকে বলা হয়েছে কত, দ্বিতীয় অংশ। তো প্রথম অংশের মান হলো কার সম্পর্কে, পি, তাহলে প্রথম অংশ সমান এই যে পি এর অংশটা প্রমাণ করা লাগবে, আর দ্বিতীয় অংশটা হলো কিউ এর সাথে সম্পর্কিত, দ্বিতীয় অংশটা আমরা কি প্রমাণ করব, কিউ এর ফাংশনটা কি করব আমরা প্রমাণ করব। তাহলে আমাদের প্রথম অংশ কোনটা, এটা, তাহলে আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব, এই জিনিসটা নিয়ে কাজ করে আমরা এই জিনিসটা কি করব, আনবো আর কি। তাহলে দেখো প্রথম সত্যের জন্য, তাহলে লেখো প্রথম সত্যর জন্য, তাহলে প্রথম সত্যর জন্য তোমাদের কি কেমন দেখাইলাম, যে ডাবল ইন্টিগ্রেশন আর ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডি ওয়াই সমান, এখানেই আসল খেলা। দেখো আমি আগে দিলাম আর কি। তো তোমাদের যে কথাটা বললাম যে ডাবল ইন্টিগ্রেশন যুক্ত ফাংশন একবারে কখনো সমাধান করা যায় না। কিভাবে সমাধান করবে, তাই প্রথমেরটা হলো বাইরে থাকবে, মানে প্রথম ইন্টিগ্রেশন চিহ্নটা বাইরে থাকবে, তারপরে থার্ড ব্র্যাকেট দিতে হবে, তোর মাঝখানেরটা ভিতরে রাখা লাগবে। ঠিক আছে, তাহলে ফাংশন কোনটা, এটা হলো আমার ফাংশন, তাহলে ডেল পি বাই কত ডেল ওয়াই হলো আমার ফাংশন। এটা কোন চালকের ফাংশন বলো তো, ওয়াই, তাহলে আমাদের কোন অপারেটর নেওয়া লাগবে, ডিএক্স অপারেটর নিবে না ডি ওয়াই নিবে, যেহেতু ওয়াই চলক তাহলে আমরা ওয়াই নিব, তাহলে কত নিব আমরা ডি ওয়াই, ব্যাস হয়ে গেল। আর একটা কত আছে ডিএক্স সম্পর্কিত হলো এর সাথে। এখন সীমার মান বসাও, তাহলে এই যে এখানে এক্স আছে তার মানে এটা এক্স, বা তুমি এভাবেও মনে রাখতে পারো যে বাইরে যেটা থাকবে এটা হলো ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক দিয়ে ধরতে হবে, মানে ধ্রুবক চলকের মাধ্যমে, মানে স্থির চলকের মাধ্যমে। তাহলে এক্স এর জন্য স্থির মান কোনগুলা, এই যে এগুলা মান তোমাদের কিন্তু আমি দেখাইছিলাম, এ হতে কি বি, তাহলে এ হতে কি বি, যেহেতু এগুলা এক্স এর, যার কারণে লেখক তোমাদের সুবিধার জন্য এখানে এই নামটা এভাবে উল্লেখ করে দিছে যে এগুলা হচ্ছে এক্স এর, বা তুমি এই যে অপারেটর দেখে লিখতে পারো ডি এক্স, তার মানে এগুলো এক্স সমান এলো এরকম। তাহলে এটা এখানে কিউ অপারেটর ওয়াই, তার মানে এই সীমার মানগুলো নেওয়া লাগবে ওয়াই। তাহলে এই যে ওয়াই সমান কত আছে, f1 এক্স, এই যে f1 কত দ্বিতীয় এক্স, আর কত আছে আমাদের f2 কত আছে আমাদের এক্স। ঠিক আছে, আশা করি বোঝার কথা আর কি। তারপরে লেখো আর কি ইন্টিগ্রেশন এ আর কত আমাদের বি। তারপরে এখানে আমাদের একটা সূত্র পড়বে, সূত্র না, এটা হলো তোমার একটা বেসিক জিনিস, যে ইন্টিগ্রেশন আর হলো তোমার অন্তরীকরণ, এরা হলো একে অপরের বিপরীত, তাই না? যেমন ধরো আমরা যখন অন্তরীকরণ করি তখন কিন্তু ধরো এই যে এক্সের পাওয়ার ধরো কত 3 থাকলে যখন ওই যে এক্সের পাওয়ার এনে সূত্র লিখি তখন কিন্তু কমে যায়, তো 2 কত হয় এক্স স্কোয়ার হয়, তাই না? আবার এই জিনিসটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করি তখন কিন্তু এক্সের পাওয়ার এন বাইরে যায়, এক্সের পাওয়ার 4 হয়, তাতে কি হয় ভাগ হয়। তাহলে মানে তোমার হলো অন্তরীকরণ পাওয়ার কমে দেয় আর ইন্টিগ্রেশন পাওয়ার বাইরে দেয়, তাহলে বিপরীতের মতো হলো না, দিন রাত ভালো খারাপ এরকম বাড়ে কমে, যার কারণে এই ইন্টিগ্রেশন আর হলো ডি বাই ডি ওয়াই এই অন্তরীকরণের পার্টটা কাটে যাব। ঠিক আছে, কাটে যায় শুধু আমাদের কি থাকবো, পি থাকবো,
আর তোমাদের আমি বর্ণনার মধ্যে লিখছিলাম পি হচ্ছে আমাদের কয় চলকের ফাংশন, 2 চলক এক্স আর কত আমাদের ওয়াই। এখানে একটু তোমরা যারা নন মেজর আছে প্যাচ লাগার কথা আর কি, মনে রাখবে ইন্টিগ্রেশন আর হলো অন্তরীকরণ এরা হলো একে অপরের বিপরীত, কেটে যায় আর কি। তাহলে সীমার মান থেকেই গেল এই যে f1 কত এক্স আর f2 কত আমাদের এক্স, আর বাইরে থেকে আরেকটা অপারেটর আগে থেকে কত ছিল, dx ছিল। যারা গণিত ডিপার্টমেন্টে পড়ে তারা খুব সহজেই ধরতে পারবে, কারণ এই জিনিসগুলো যে আমি কত হাজারবার আলোচনা করেছি তা শেষ নাই আর কি। এবার মান বসাও, তাহলে মানটা কোথায় বসাবো, এক্সে বসাবো না ওয়াই বসাবো? তাহলে আমরা এই যে এখানে অপারেটর কী ছিল বলো তো, ওয়াই, তার মানে এই মানগুলো হলো ওয়াইয়ের জায়গায় বসাইতে হবে। ঠিক আছে, যখন এখানে অপারেটর এক্সের থাকবে তখন মানগুলো এক্সের বসবে, যখন অপারেটরটা ওয়াইয়ের থাকবে তখন ওয়াইয়ের বসবে, মানে ওয়াইয়ের সাপেক্ষে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করে এটা পাওয়া গেছে, যার কারণে এই সীমার মানগুলো হলো ওয়াইয়ের। তাহলে ওয়াইয়ের জায়গায় বসাও, তাহলে এক্সটা ঠিক থাকবে, ওয়াইয়ের জায়গায় কত বসবে, f2। তোমাদের বইয়ে এই যে এক্স লেখা নাই, কারণ এটাও এক্স এটাও এক্স, দুটোই এক্স চলকের তো, যার কারণে লেখক শুধু f2টা ব্যবহার করছে। তোমরাও ব্যবহার করো বা দিলেও পারো আর কি। বিয়োগ, তারপরে ছোটের বিয়োগ, তারপরে নিম্ন সীমা কত আছে, এই যে f1, তাহলে এক্সটা ঠিক থাকবে, ওয়াইয়ের জায়গায় কত বসবে আমাদের f কত 1, আর বাইরে আগের থেকে কত আছে dx। তারপরে সে আগের মতো হিসাব করো, ইন্টিগ্রেশন চিহ্নটা সমতা করে দাও, একও দাও একও দাও, ইন্টিগ্রেশন আর অপারেটর দেয় একও গুণন, ইন্টিগ্রেশন আর অপারেটর দিয়ে এই জিনিসটাকে গুণন দাও। তো ইন্টিগ্রেশন এ বি পি এক্স এফ কত 2 কত dx বিয়োগ ইন্টিগ্রেশন এ বি 1 ডি কত এক্স। তারপর আমরা যে কাজটা করব, আমরা একটা ইন্টিগ্রেশনের ধর্ম লিখবো আর কি, এটাই লিখবো, এটা লিখবো না। কেন এটাই লিখবো আমি একটু পরে বলি, ঠিক আছে, আগে লিখে যায় আর কি। তো ইন্টিগ্রেশনের ধর্ম জিনিসটা কেমন, এই নিম্ন সীমাকে যখন ঊর্ধ্বসীমা বানাবো তখন সামনে একটা মাইনাস দেওয়া লাগে। এই যে হলো নিম্ন সীমা, কি বানাইলাম ঊর্ধ্বসীমা, আর বি ছিল হলো আমাদের ঊর্ধ্বসীমা, এটাকেই বানাইলাম কি নিম্ন সীমা। যখন এরকম বানাবো তখন সামনে একটা কি দিতে হয়, মাইনাস দিতে হয়। কেন করলাম তোমাদের একটু পরে বলে আর কি। দেখো ডি কত এক্স এ বি পি এক্স আর কত এফ 1 আর কত ডি এক্স, তারপর মাইনাসটা কমন নাও আর কি। মাইনাসটা যখন কমন নিবা তখন এই f1 ফাংশনটা একটু আগে লিখি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে নি তো এটা, তাহলে এটা একটু তোমাদের বইয়ে আগে লিখছে, আমি একটু আগে লিখেই তোমাদের দেখাই, নাহলে তোমরা আবার 10 গ্রাম মন খারাপ করবে পারো, স্যার আমার বইতে এটা আগে আছে। বি আর কত এ এক্স আর কত f2, ও দেখো যে এখানে কিন্তু dx হইতো অপারেটর, ডি কত এক্স। এবার এটা সমান আবার কি লেখা যায়, এই যে ক্লোজ ইন্টিগ্রাল, এটা কিভাবে লেখা যায় দেখো, একটা ইন্টিগ্রেশন ফাংশন যখন তার সীমার মানটা এ থেকে শুরু হয় এবং বিতে শেষ হয়, এ থেকে শুরু হয় বিতে শেষ হয়, এদিক বরাবর যাচ্ছে, আবার এখানে দেখো বি হতে আবার এ পর্যন্ত, আবার বি থেকে আবার কি আসতেছে ঘুরিয়া কিন্তু আবার এ পর্যন্ত আসতেছে, তার মানে জিনিসটা বদ্ধ হয়ে যায়, মানে ক্লোজ হয়ে যায়, যার কারণে ক্লোজ ইন্টিগ্রালে এরকম সি ব্যবহার করা হয়। আর এটা আমার কিসের ফাংশন ছিল, সৌন্দর্যের জন্য এটা একটু পি লেখছে তোমাদের বইয়ে, এটা লিখলে সব থেকে ভালো হইতো। তো পি লেখছে, আমরাও পি লিখবো, কারণ আমরা বর্ণনার মধ্যে পি দিয়ে লিখছিলাম আর কি। আর অপারেটর কি আছে আমাদের, ডি কত আছে এক্স আছে। এবার ঘুরে লেখো, ঘুরে লেখো বলতে এই মানটা আমরা মানে কি থেকে সমাধান করে পাইলাম বলো তো, আমরা কিন্তু এই যে বাম পাশে এই অংশটা সমাধান করে কিন্তু পাইছি, তাই না? তাহলে এই অংশটা লেখো আর কি, এই অংশটা হলো কেমন ছিল আমি দেখে দেখে লিখি, আর ডেল পি বাই কত ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, এটা সমান পাইলাম হলো মাইনাস ক্লোজ ইন্টিগ্রাল পি কত ডিএক্স। তুমি এটাকেও 1 নম্বর সমীকরণ দিতে পারো আর কি, তবে এরকম করে একটু সাজগোজ করেও লিখতে পারো আর কি। দেখো আমি একটু ভেঙেই দেখাই, তো মাইনাস আছে, মাইনাসটা তুমি এই পাশে পার করে দাও, তাহলে এই যে মাইনাস হইলো আর কি, ইন্টিগ্রেশন কত আর ডেল, তোমরা আগে লেখো না, তোমরা এই লাইনটা যদি গ্যাপ দিতে পারো তাহলে গ্যাপ দিয়ে দিও আর কি। তাহলে যে ক্লোজ ইন্টিগ্রাল সি পি কত ডিএক্স, তো কোনো একটা ছেলে মেয়ে এটাও 1 নম্বর সমীকরণ দিতে পারো, এটাও 1 নম্বর সমীকরণ দিতে পারো, বা তুমি যদি এইভাবে চিন্তা করো স্যার এটা আপনি এই পাশে লেখেন আর কি, কারণ আপনি যখন বর্ণনা লিখছিলেন তখন এই অংশটা ছিল বামে, যার কারণে আপনি এটি আগে লেখেন, পি কত ডিএক্স সমান মাইনাস কত আর ডেল পি বাই কত ডেল ওয়াই
dx কত dy, এটাকে তুমি কয় নম্বর সমীকরণ দাও? 1 নম্বর। আমি তো বললাম এটাও দেওয়া যায়, এটাও দেওয়া যায়, এটাও দেওয়া যায়, শুধু আমরা শেষে যা যে যোগ বিয়োগ করব ওখানে শুধু একটু ঘুরিয়ে লিখবো আর কি। আর যখন আমরা এরকম করে একবারে সমীকরণ দিয়ে দিব তখন আর ঘুরিয়ে লেখা লাগবে না, আমাদের একবারে হয়ে যাবে। কারণ আমাদের সমান বর্ণনার মধ্যে দেখো এই যে এখানে কি আছে, এই যে ইন্টিগ্রেশন পি ডিএক্স আছে, তাহলে এই যে ইন্টিগ্রেশন পি ডিএক্স পেয়ে গেলাম। তাহলে আর একটা সমাধান করে আমরা কিউ ডিওয়াই পাবো আর কি, এটা সমান। তারপর দুইটা যোগ বিয়োগ করে হিসাব করলে পারে হয়ে যাবে আর কি। মানে প্রথম অংশটা বোঝাই হলো খুব মানে সব থেকে জরুরি আর কি, কারণ প্রথম অংশটা যদি তুমি বুঝতে পারো তাহলে পরেরটাই এমনি পারবে আর কি। তাহলে তোমরা একটা কাজ করো তো, তাহলে প্রথম অংশটা তো আমি দেখাইলাম, দ্বিতীয় অংশটা তোমরা আগে নিজে নিজে চেষ্টা করো তো। তাহলে এই অংশটা কিন্তু তোমরা আগে নিজে নিজে করবে, ঠিক আছে? আমার কিন্তু দেখবে না, তোমরা চোখ বন্ধ করে থাকবে আর কি দ্বিতীয় সত্যর জন্য। আর যদি মনের বলে চোখ খোলো তবেই দেখবে আর কি। তাহলে দ্বিতীয় সত্য কিন্তু এটা ছিল, আমি আগে একটু লিখে নিছি আর কি। আর এই পাশে আমি আর কথা বললাম না, কারণ এটা নিয়েও কথা বলছি আর কি। ইন্টিগ্রেশন দ্বিতীয় সত্যটা ছিল ডেল কিউ বাই কত ডেল এক্স ডিএক্স আর কত ডিওয়াই সমান সমান। তাহলে তো আমাদের দুইটাই ইন্টিগ্রেশনযুক্ত ফাংশন তো একবারে সমাধান করা যায় না, আমাদের একটা ফরম্যাটে সাজগোজ করে নেওয়া লাগে। তাহলে আমরা কিভাবে ফরম্যাটে সাজাবো? এই যে বাইরের ইন্টিগ্রেশন এই যে বাইরে থাকবে, তারপরে একটা কি দিতে হবে? থার্ড ব্র্যাকেট, এই যে ভিতরের ইন্টিগ্রেশন দিলাম, ফাংশন হচ্ছে আমাদের এটা ডি কিউ বাই কত ডি না ডেল, সরি আমি কিন্তু এই যে ডেলকে ডি বলি, তোমরা ধরে নিও এটা ডেল, ডেল কত এক্স। এই দেখো এখন কিন্তু এক্স এর ফাংশন, তাহলে কোন অপারেটর নিবা? ডিএক্স নিবা না ডিওয়াই নিবা? অবশ্যই কিন্তু ডিএক্স নেওয়া লাগবে। তাহলে এই যে ডিএক্স, আর বাইরে কত আছে? ডি কত থাকবে? ওয়াই থাকবে। এবার সীমার মানটা বসে দাও। তাহলে এটা হলো কাছের সাথে কাছের, দূরের সাথে দূরের আর কি। তাহলে এটা কি আছে? ওয়াই, তাহলে এটা হলো ওয়াই এর সীমার মান হবে। তাহলে এই যে ওয়াই সীমার মান কত? সি আর কত ডি, সি আর কত ডি। এভাবেও দিতে পারো, বা প্রথমে যেভাবে বেসিক ধরে দিছি ওইভাবেও দিতে পারো। এখানে কত আছে? এক্স, এই যে এক্স এর জন্য জি ওয়ান ওয়াই আর জি টু কত? ওয়াই। তাহলে এটা হবে এক্স, এক্স এর জন্য জি ওয়ান ওয়াই আর জি টু কত আমাদের? ওয়াই হবে। তাহলে এটা আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে সি থাকবে আর কত থাকবে? ডি থাকবে। এখন তোমাদের যে কথাটা বলছিলাম যে ইন্টিগ্রেশন এবং অন্তরীকরণ এরা হলো একে অপরের বিপরীত, এরা হলো কেটে যাবে, ঠিক আছে? শুধু আমাদের ফাংশনটা থাকবে, কিউ ফাংশনটা, এক্স আর কি থাকবে? ওয়াই থাকবে। আর বাইরে আগে থেকে কি আছে আমাদের? ও সীমার মান যেহেতু আছে, যার কারণে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে সীমার মানটা কত? জি ওয়ান ওয়াই আর জি টু কত থাকবে? ওয়াই। আর বাইরে কত আছে? ডি ওয়াই। তারপরে সীমার মানটা বসাও। তাহলে এখন সীমার মান কোথায় বসাবো? আগের বার তো ওয়াই বসাইছিলাম, এখন কোথায় বসাতে হবে? তাহলে ইন্টিগ্রেশন আমরা করলাম কোন অপারেটরের সাথে করেছিলাম? এক্স ডি এক্স এর সাথে, তার মানে সীমার মানগুলো হলো এক্স এর, যার কারণে এখন এক্স এর জায়গায় বসাতে হবে। তাহলে কিউ এক্স এর সীমার মান প্রথমে আপার লিমিট বসাইতে হয়, তাহলে এখানে শুধু জি টু বসাও আর ওয়াইটা ওরকমই রাখো আর কি। তারপরে সূত্রের বিয়োগ, তারপরে কিউ নিম্ন সীমা হলো কত? জি অন, আর হলো ওয়াইটা ওরকমই থাকবে, আর বাইরে আগের থেকে কি আছে আমাদের? ডি ওয়াই। তারপরে এই যে ইন্টিগ্রেশন আর অপারেটর দিয়ে এটাকে গুণন দাও, ইন্টিগ্রেশন আর অপারেটর দিয়ে এটাকে কি দাও? গুণন দাও আর কি। তাহলে সি আর কত? ডি। তাহলে কিউ জি টু ওয়াই আর হচ্ছে ডি ওয়াই, ইন্টিগ্রেশন সি আর কত? ডি কিউ জি অন ওয়াই আর বাইরে কি আছে? ডি ওয়াই। এবার সে আগের মতো একটা কাজ করো, এটাকে ঘুরিয়ে লেখো আর কি। তাহলে সি ডি কিউ জি টু ওয়াই অপারেটর ডি ওয়াই। তাহলে এটাকে যখন আমরা এই যে সীমার মানগুলো পরিবর্তন করব, সামনে একটা মাইনাস আসবে, ওই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে কী হয়ে গেল? প্লাস হয়ে গেল। তাহলে সি ছিল নিম্ন সীমা, এটাকেই বানাইলাম হলো ঊর্ধ্বসীমা, আর ডি ছিল ঊর্ধ্বসীমা, এটাকেই বানাইলাম কি সীমা? নিম্ন সীমা। আর এখানে যা আছে তাই লেখো, জি ওয়ান ওয়াই আর কত? ডি ওয়াই। তারপর তোমাদের বই একটু সাজগুজ করে লিখছে, তোমরা জানো সাজগুজ করে লিখলে সব কিছু সুন্দর দেখা যায়, যার কারণে এটা তুমি সাজগুজ করে লিখতে পারো। এই অংশটা আগে লিখতে পারো, এই অংশটা পরে লিখতে পারো, লিখলেও হয় না লিখলেও হয় আর কি, আমি লিখে দিচ্ছি আর কি। তাহলে ডি আর হলো সি, কিউ জি ওয়ান কত? ওয়াই ডি ওয়াই, আর এখানে হবে হলো ইন্টিগ্রেশন সি ডি কিউ জি টু আর কত? ওয়াই আর কত? ডি ওয়াই।
এখন এটা সমান কি লেখা যাবে, ঠিক আগেরটার মতোই, এই যে ক্লোজ ইন্টিগ্রাল কত সি আর কত লেখা যাবে কিউ, আর অপারেটর কত আছে ডি ওয়াই। আমি আর এখন বিস্তারিত বললাম না, প্রথমেরটা অনেক কথা বলেছি আর কি। তাহলে এই মানটা যে সমাধান করলাম কোথা থেকে পেলাম বলো তো, কোন মানটা সমাধান করে এই মানটা পেলাম, এই যে এটা কিন্তু সমাধান করে কিন্তু পাইছি। তাহলে এটা সমান এই মানটা লেখা যাবে। তাহলে লেখো, তোমরা যারা একবারে দিতে পারো একবারে দিয়ে দিও। আর ডেল কিউ বাই কত ডেল এক্স dx dy সমান ক্লোজ ইন্টিগ্রাল সি কিউ আর কত dy। এটাকেও 2 নম্বর সমীকরণ দিতে পারো বা আগেরটার মতো একটু ঘুরিয়ে লিখতে পারো, তাহলে ভালো হয় আর কি। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল সি কিউ কত dy, এই পাশটা এখানে লিখলাম আর এই পাশটা এখানে লিখব, কত আর ডেল কিউ ডেল এক্স dx dy। এটাকে দাও নাম্বার কত 2। ব্যাস, এবারে 1 আর 2 যোগ করো, 1 যোগ কত 2। এবার দেখো আমরা একবার লিখবো বাম পাশ সমান বাম পাশ লিখবো এবং ডান পাশ সমান ডান পাশ লিখবো। তাহলে পরে 1 নম্বরের বাম পাশে কিন্তু এরকম ছিল আর কি। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল সি, এখানে আমি সি হয়তো দেইনি, সি পি কত dx, আর 2 এর বাম পাশে কেমন আছে ক্লোজ ইন্টিগ্রাল সি কিউ কত ডি কত ওয়াই। আর এই পাশে দেখো 1 নম্বরে মানে একবারে লিখে দিলেও হয় আর কি, তাহলে তোমরা বুঝবে আর কি। এটা আমি একটু আগে লিখি, ইন্টিগ্রেশন কত আর ডেল কিউ বাই কত ডেল এক্স ডিএক্স ডিওয়াই, তারপর বিয়োগ এই যে একেরটা হলো এখানে লিখবো আর কি, কারণ তোমরা তো বড়, তোমরা এই জিনিসগুলো অবশ্যই বুঝবে। যারা গণিত ডিপার্টমেন্টে পড়ো তোমরা আর ভালো বুঝবে, কারণ এগুলো তো আমরা প্রতিদিনই করি আর কি। তারপর এখান থেকে কমন নাও আর কি, কমন নিতেও পারো বা একবারে সাজগুজ করে লিখে দিতে পারো, কারণ তোমার তো গ্রিনের সূত্রটা আগেই মুখস্থ থাকা লাগবে, না হলে তো হবে না, তাই না? যার কারণে এখানে তুমি একবারে লিখে দিবে আর কি। তাহলে আমি আচ্ছা ভেঙে দেখাই প্রথমে। তাহলে এই যে এটা আমরা কমন নিই আর কি, ক্লোজ ইন্টিগ্রাল কত সি, ক্লোজ ইন্টিগ্রাল কত সি কমন নিলাম, তাহলে পি ডিএক্স থাকলো আর কিউ কত থাকলো ডি ওয়াই থাকলো। এই পাশে যে ডাবল ইন্টিগ্রাল আর এই জিনিসটা কমন নাও, এটাও কমন নাও আর অপারেটরগুলো কমন নাও। অপারেটর লিখবো শেষে আর এই জিনিসগুলো লিখবো প্রথমে। তাহলে এই যে ইন্টিগ্রেশন আরটা লিখলাম এই যে প্রথমে, তাহলে কি থাকবে ডেল কিউ ডেল এক্স মাইনাস ডেল পি ডেল ওয়াই আর হলো কত ডিএক্স ডি কত ওয়াই। তার মানে ডাবল ইন্টিগ্রেশন আর ডিএক্স ডিওয়াই, এটা আমরা কমন নিতে পারি, এই অংশটা হবে। তাহলে এটাই কি বলো গ্রিনের উপপাদ্য, অর্থাৎ নিচ দেয়া তোমরা এই জিনিসটা আবার একটু লিখে দিও আর কি। তো দেখো অন্য মানে স্টক গসের উপপাদ্য থেকে কিন্তু গ্রিনের উপপাদ্যটা কিন্তু সহজ আছে আর কি। শুধু যদি তুমি সীমার মানটা মানে বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি এটা পারবে আর কি। ডেল পি বাই কত ডেল ওয়াই আর কত ডিএক্স বাই কত ডি ওয়াই।